2022 সালে কোরিয়ায় একটি মুভি মুক্তি পায় যার নাম নেক্সট সুহি। যেই গল্পটি ওপর থেকে খুব সাধারণ মনে হলেও নয়, একজন হাই স্কুল ছাত্রীর এক্সটার্নশিপের গল্প। যেই এক্সটার্নশিপটা তার কাছে স্বপ্নের মতো ছিল, সেই এক্সটার্নশিপে তার জীবনটাই চলে যাওয়ার গল্প। যেই গল্প কোরিয়ায় স্টুডেন্টদেরকে কর্মট করার প্রসিডিয়ারের মাঝখানে চলতে থাকা করাপশনের গল্প। যেই গল্প জিতে নিয়েছে 10টিরও বেশি অ্যাওয়ার্ড এবং 12টি নমিনেশন। আর এটা শুধু গল্প নয়, এক সত্য ঘটনা যা তোমাদের অবাক করে দেবে। তো আর বেশি দেরি না করে হ্যালো ফ্রেন্ড। গল্পের শুরুতেই দেখানো হয় সুহি নামের একজন স্কুল পড়ুয়া মেয়েকে। সে একটি স্টুডিওতে একা ডান্স প্র্যাকটিস করছে। একটি ভিডিও দেখে সে ডান্সটা শেখার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। একটা সময় হাল ছেড়ে দিয়ে সে ভিডিওটি দেখতে থাকে। ডান্স ক্লাস থেকে বেরিয়ে সে তার স্কুল ফ্রেন্ড এনার সাথে দেখা করে। তারা বছরের প্রথম সেলিব্রেট করতে আসে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে আসে। সুহির ফ্রেন্ড এনা একজন ব্লগার। সে ওই রেস্টুরেন্টে এসেই তার চ্যানেল থেকে লাইভ স্ট্রিম শুরু করে, কিন্তু রেস্টুরেন্টে দুজন ছেলে তাদেরকে টিজ করে। সুহির যেটা একদমই ভালো লাগে না। সে প্রতিবাদ করে, ছেলে দুটোকে অনেক কথা শোনায়। সে এমনই প্রতিবাদী মেয়ে। পরদিন স্কুলে সুহির টিচার তাকে এসে জানায় তারা ফাইনালি তাদের কোনো স্টুডেন্টকে বড় কোনো কোম্পানিতে এক্সটার্নশিপের জন্য পাঠাচ্ছে। সুহি কোম্পানির নাম শুনে বলে সে এই কোম্পানির নামটা আগে কখনোই শোনেনি। টিচার জানায় এটা S+ কোরিয়া টেলিকমের একটি সাবসিডারি সার্ভিস সেন্টার। এটা অনেক বড় একটা সার্ভিস সেন্টার। তিনি সুহিকে কন্ট্রাক্টে সাইন করতে বলেন। সে কোনো কিছু না পড়েই কন্ট্রাক্টে সাইন করে দেয়, যেখানে লেখা ছিল স্টুডেন্টের কোনো রকম ভুল পদক্ষেপের জন্য স্কুল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। এরপর সুহি তাইজুন নামের একজন পুরনো স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করে। আসলে তারা দুজনে ডান্স প্র্যাকটিস করত। সুহি জানায় তার কাল থেকে এক্সটার্নশিপ শুরু হচ্ছে, তাই সে আর ডান্স প্র্যাকটিস করতে পারবে না, তবে মাঝে মধ্যে স্টুডিওতে সে যাবে। পরের দিন সুহি তার অফিসে আসে। এই অফিসের ম্যানেজার লি তাকে সহ আরও 2 জন এক্সটার্নকে ওয়েলকাম জানায়। বাকি 2 জন অন্য আরেকটি স্কুল থেকে এসেছে। ম্যানেজার লি তাদেরকে জিয়ন নামের একজন কলিগের সাথে পরিচয় করিয়ে দেয়। জিয়ন গ্রুপে অনেক ভালো পারফরমেন্স করেছে, তাই ম্যানেজার লি জিয়নকে বলে সে যেন সুহিকে গাইড করে, তাকে সমস্ত কাজ শেখায়। জিয়ন সুহিকে তার ডেস্ক দেখিয়ে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় কিভাবে সে কল রিসিভ করবে, কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবে, তাদের প্রবলেমগুলো কিভাবে সলভ করবে, এই সব কিছু। সুহি দেখতে পায় জিয়ন অনেক সুন্দর করে কাস্টমারদের হ্যান্ডেল করছে। সে প্রথম দিনে অনেক নার্ভাস হয়ে পড়ে। তখন ম্যানেজার লি এসে বলে আমাদের এই কাজটা সবটাই মাইন্ড কন্ট্রোলের বিষয়। কাস্টমারের কথা আগে শুনবে, তারপর তাদের প্রশ্নের উত্তর দেবে। কয়েকদিন জিয়নকে অবজার্ভ করলেই তুমি সব কিছু শিখে যাবে। কোম্পানিতে সপ্তাহের পারফরমেন্স র্যাঙ্কিং আসে। ডিরেক্টর জানায় এই সপ্তাহে তাদের কোম্পানি 4 নম্বর পজিশনে নেমে পড়েছে। তিনি স্পেশালি এই 3 গ্রুপকে মেনশন করে বলেন সামনের সপ্তাহে তাদের কাজ ভালো না হলে কোম্পানি অ্যাকশন নিতে বাধ্য হবে। ম্যানেজার লি সুহিকে আরও কিছু টেকনিক শিখিয়ে দেয়। তখন একজন কাস্টমারের কল আসলে সুহি সেই কাস্টমারের সাথে কথা বলতে থাকে। ওই কাস্টমার তার সার্ভিসটা ক্যান্সেল করতে চায়। ম্যানেজার লি সুহিকে সাহায্য করে কাস্টমারের সাথে কিভাবে আরও কথা বলা যাবে। সে সুহিকে বলে কেউ যদি সার্ভিসটা ক্যান্সেল করতে চায় তাহলে তাকে অনেক রকম অফার দিয়ে এই সার্ভিসটা ক্যান্সেল করানো থেকে বিরত রাখতে, কিন্তু কাস্টমার এতে রেগে যায় এবং চেঁচিয়ে কথা বলে আর খুবই ভয় পেয়ে যায়। সে সরি বললে কাস্টমার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। তখন ম্যানেজার লি নিজে কাস্টমারের সাথে কথা বলে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করে। প্রথম দিনেই সুহি কাস্টমারদের বিহেভে হতাশ হয়ে পড়ে, আর এইভাবেই আরও কিছুদিন কেটে যায়। সুহির স্কুল টিচার অফিসে আসে। সে আরেকটি কন্ট্রাক্ট সাইন করাতে এসেছে। সুহি বলে সে তো অলরেডি একটা কন্ট্রাক্টে সাইন করেছে। তখন টিচার বলে এটা এক্সটার্নশিপ এগ্রিমেন্ট। সুহি সাইন কাজ করা খুবই দুর্বিষহ। টিচার তখন বলে এটাই আসল দুনিয়া। আমাদের স্কুলের ছেলেগুলো তাদের কোম্পানি একে একে ছেড়ে দিচ্ছে, আর এতে আমাদের স্কুলের রেপুটেশনটা খুবই খারাপ হচ্ছে। কিন্তু আমার তোমার ওপর ভরসা আছে, তুমি এক্সটার্নশিপ ছেড়ে আসবে না। এই বলেই টিচার সেখান থেকে চলে যায়। এরপর সবার স্যালারি দেওয়া হলে সুহি দেখতে পায় তাকে স্যালারিতে মাত্র $1029 দেওয়া হয়েছে, যেখানে কন্ট্রাক্টে লেখা ছিল তাকে $1600 দেওয়া হবে। এই বিষয়টা সুহি ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলে ম্যানেজার লিভ করে তোমাদের স্যালারি নির্ভর করবে। অফিস থেকে সুহি তার ফ্রেন্ড এনার সাথে দেখা করে। সেখানে ডংহো নামে তাদের আরও একজন স্কুল ফ্রেন্ড আসে। ডংহো বলে সে তার ফ্যাক্টরিতে 1 মাস কাজ করার পর
একদিনের জন্য ছুটি পেয়েছে। সে জানতে চায় সুহির অফিসটা কেমন যাচ্ছে। সুহি বলে, তেমন ভালো না, তবে আমি কোম্পানি কুইট করলে আমার স্কুল টিচার তো আমাকে মেরেই ফেলবে। পরদিন অফিসে একজন কাস্টমার জিয়নের সাথে খুব বাজে ভাষায় কথা বলছিল, তাই জিয়ন কিছুটা রেগে কাস্টমারের সাথে কথা বলে করতে ম্যানেজার লি কথা বলতে আসে, কিন্তু কাস্টমার তাকেও খুব বাজে কথা বলতে থাকে। তখনই ম্যানেজার লি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ওই কাস্টমারের সাথে রেগে কথা বলে। কাস্টমার তার নামে কমপ্লেন করার হুমকিও দেয়, তবে ম্যানেজার লি তবুও তাকে উঁচু স্বরে কথা বলতে থাকে। আর এই জন্যই ওই কাস্টমার কোম্পানির নামে কমপ্লেন করে দেয়। এতে কোম্পানির ডিরেক্টর এসে জিয়নকে অনেক কথা শোনায়। তার জন্য কোম্পানির রেপুটেশন নষ্ট হয়েছে, এমনকি তিনি জিয়নকে জব থেকে ফায়ারও করে দেন। এই সব কিছুই সুহিকে খুব খারাপভাবে এফেক্ট করে। অফিস শেষে সে তাইজুনের ফ্যাক্টরিতে আসে তার সাথে দেখা করতে। সে তাকে টেক্সট করে বাইরে আসতে বলে, কিন্তু তাইজুন জানায় সে এখনও কাজ করছে। তখনই সুহি দেখতে পায় তাইজুনকে তার কলিগরা বুলি করছে, এমনকি তার চুলগুলোও খুব ছোট ছোট করে কাটা হয়েছে, যা দেখলেই বোঝা যায় এখানে তার সাথে র্যাগিং চলছে। সুহি বুঝতে পারে তাইজুনও তার ফ্যাক্টরিতে ভালো নেই, তাই সে তার অফিসের কোনো ঝামেলার ব্যাপারে তার সাথে কোনো কথা বলে না। সে সোজা বাড়ি চলে যায়। একদিন অফিসে সুহি একজন কাস্টমারের সাথে কথা বললে ম্যানেজার দেখতে পায় সুহি এখনও কাস্টমারদের কনভিন্স করতে শেখেনি। তাই সে সুহিকে বলে সে যেন তার কাজে আরও মনোযোগী হয়, তা না হলে এইভাবে সে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। সুহির মন খারাপ হয়। তখনই তার একজন কলিগ এসে জানায় জিয়ন চলে যাওয়ায় ম্যানেজারের মন খারাপ, তাই হয়তো তিনি একটু রুড হয়ে কথা বলেছেন। রাতে অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পর একজন কাস্টমারের কল আসে সুহির কাছে। সুহি ওই কাস্টমারের সাথে কথা বললে কাস্টমার তার সাথে খুব বাজেভাবে কথা বলে, তাকে খুব নোংরা নোংরা কথা বলতে থাকে। সুহি কাস্টমারের সাথে ভালোভাবে কথা বললেও একটা সময় কাস্টমার তাকে আরও নোংরা কথা বলে। এতে সুহি রেগে গিয়ে কাস্টমারকে কথা শোনায়। ম্যানেজার লি কাস্টমারের সাথে কথা বলতে আসলে কাস্টমার তাকেও অনেক কথা শুনিয়ে দেয়। সুহি তার বিহেভিয়ারের জন্য সরি বলে। ম্যানেজার লি বলে তোমার কোনো দোষ ছিল না, সে তোমাকে হ্যারাস করছিল। এদিকে জন্মদিন উপলক্ষে এনা কেক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মুড ভালো না হওয়ায় সুহি তার সাথে আর দেখা করে না, সোজা তার ডান্স স্টুডিওতে আসে। সেখানে তার বন্ধুরা অনেক দিন পর তাকে দেখে খুশি হয়। তারা সুহিকে ডান্স করার জন্য ডাকতে থাকে, তবে সুহি সেখানে চুপচাপ বসে তাদের ডান্স দেখছিল। কিছু সময়ের জন্য সে যেন তার সমস্ত দুঃখ, সমস্ত ফ্রাস্ট্রেশন একদম ভুলে গেছিল। ফেরার পথে সুহি দেখতে পায় আবার স্নোফল হচ্ছে, কিন্তু এই স্নোফলে সে যেন কোনো আনন্দ পাচ্ছে না। তার ভেতরে থাকা সমস্ত আনন্দ, খুশি সবকিছুই যেন মলিন হয়ে গেছে। পরের দিন অফিসে আসার সময় সুহি দেখে তার ম্যানেজার নিজের গাড়িতেই সুইসাইড করেছে। পুলিশ ডিরেক্টরকে জানায় ম্যানেজার লি তাকে অনেকগুলো মেল লিখেছিল, কিন্তু তিনি সেগুলোকে বারবার ইগনোর করেছেন। এর কারণটা কি? কিন্তু ডিরেক্টর লিয়ের এই ব্যাপারে যেন কোনো ইন্টারেস্টই দেখাচ্ছেন না। কোম্পানিতে নতুন ম্যানেজার আসে আর সে সবাইকে কাজে ব্যাক করতে বলে। সুহি তার ম্যানেজারের মৃত্যুতে অনেকটাই শকড হয়ে যায়। অফিসের কেউই ম্যানেজার লিয়ের ফিউনারেলে আসে না, কিন্তু সুহি আসে। সে দেখতে পায় ম্যানেজার লিয়ের একটা ছোট্ট ছেলে রয়েছে। লিয়ের ওয়াইফ সুহির সাথে কথা বলে জানতে পারে সুহি তার হাজব্যান্ডের কোম্পানিতেই জব করে। সেটা শুনে তিনি ভেঙে পড়েন, কারণ কোম্পানি থেকে একজনও লিয়ের এই ফিউনারেলে আসেনি। সুহি বলে তিনি আমাদের সবার অনেক কেয়ার করতেন। পরদিন অফিসে সবাইকে একটা নতুন কন্ট্রাক্টে সাইন করতে বলা হয়, যেই কন্ট্রাক্টে লেখা ছিল এই কোম্পানির কোনো এমপ্লয়ি ম্যানেজার লিয়ের মৃত্যু সম্পর্কে কোনো কথা বলতে পারবে না। ম্যানেজার লি তার পার্সোনাল কারণের জন্যই আত্মহত্যা করেছে। অফিসের সবাই কন্ট্রাক্টে সাইনটা করে দিলেও সুহি সেটাতে সাইন না করে নিজের কাছে রেখে দেয়। এদিকে নতুন ম্যানেজার সবাইকে বলে এই সপ্তাহে তাদের অফিসটাই 5টা অফিসের মধ্যে সর্বশেষ পজিশনে এসেছে, তাই সে সবাইকে কাজে ফোকাস করতে বলে। সে সুহিকে উল্লেখ করে বলে সে এই কোম্পানির সব থেকে বাজে এমপ্লয়ি। সাথে আরও বলে আমি জানি না কি করে ম্যানেজার লি তোমাকে এই টিমে অ্যাড করেছিলেন। এই সমস্ত কারণেই সুহি অনেকটাই ডিস্টার্ব হয়ে থাকে। এরপর সে আরও দেখতে পায় তার স্যালারি আগের থেকে আরও কম এসেছে। এদিকে সুহি এনাকে বলে আমি তাইজুনকে দেখেছি, সে তার চুল কেটে ফেলেছে, তাকে তার কলিগরা মারধর করছিল। এনা বলে তারা হয়তো তাইজুনের লুক দেখে জেলাস হচ্ছিল, তার উচিত ফ্যাক্টরিটা ছেড়ে দেওয়া। তবে সুহি বলে এটা এত সহজ নয়। আসলে সুহি খুব ভালো করেই জানে একটা কোম্পানি ছেড়ে দেওয়াটা কতটা কঠিন ব্যাপার, এই সিদ্ধান্তের সাথে কত কিছু জড়িয়ে থাকে। কিছুদিন পরেই সুহির কাছে তার নতুন ম্যানেজার এসে সেই কন্ট্রাক্টটিকে সাইন করতে বলে। সুহি চাইছিল না সেই কন্ট্রাক্টে সাইন করতে, কিন্তু ম্যানেজারের কথা শুনে সে সাইন করেই ফেলে। ব্রেক টাইমে সে তার কলিগদের সাথে কথা বলছিল, তখন তার একজন কলিগ বলে
সে এত ওভারটাইম কেন করছে? তারা তোমাকে দিয়ে ইচ্ছে করে বেশি কাজ করাচ্ছে। সুহি বলে, ম্যানেজার বলেছে আমাকে আমার ইনসেনটিভ রিটার্ন করবে। এরপর সুহি আবারও কাজে আসে। একজন কাস্টমার তাকে কল করে। সে ওই কোম্পানির থেকে সার্ভিসটা ক্যান্সেল করতে চাচ্ছিল, কারণ তার ছেলে মারা গেছে। তাদের সার্ভিসটার আর প্রয়োজন পড়বে না। সুহি কাস্টমারকে অন্য আরেকটি সার্ভিসের জন্য অফার করে, কিন্তু সেই কাস্টমারটি ফোনেই কান্না করতে থাকে। সে ভীষণ মন খারাপ করে। ম্যানেজার এসে কোম্পানির ফার্স্ট প্লেসে আসার জন্য সবাইকে ডিনারে নিয়ে আসে। সুহি তখন তার স্যালারি দেখে। ম্যানেজারের কাছে জানতে চায় সে কেন ওভারটাইম করার পরেও, টাফ কলগুলো হ্যান্ডেল করার পরেও এত কম স্যালারি পেয়েছে। ম্যানেজার বলে, তুমি এখানে এক্সটার্ন হিসেবে এসেছো, তাই তোমাকে এখানে ফুল টাইম কাজ করতে হবে, তারপরই তুমি স্যালারি পাবে। তখন সুহি জানতে চায় অন্তত ওভারটাইমের ইনসেনটিভগুলো পে করতে। তবে ম্যানেজার জানায় ইনসেনটিভ মাসের শেষে 1-2 মাস সময় লাগে, কারণ যদি সে ইনসেনটিভ নিয়ে হঠাৎ করে কোম্পানি ছেড়ে দেয়, এটাই কোম্পানির ইন্স্যুরেন্স। তাই কোম্পানি না ছেড়ে মন দিয়ে কাজ করো। এভাবেই দিনের পর দিন সুহি তার কোম্পানির প্রতি বিরক্ত হতে থাকে। পরদিন অফিসে এসে সুহি কাস্টমারের কল রিসিভ করলে একজন কাস্টমার তার ইন্টারনেটটা ক্যান্সেল করতে চায়। আসলে কোনো কাস্টমার এই সার্ভিসটা ক্যান্সেল করতে চাইলে তারা নতুন নতুন অফার দিয়ে কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করে। আর যদি কাস্টমার তারপরেও ক্যান্সেল করতে চায়, তাহলে তাকে বিভিন্ন প্রসেস ফলো করতে বলা হয়, যাতে এই ঝামেলার জন্য তারা সার্ভিসটাকে ক্যান্সেলই না করে। কিন্তু এই কাস্টমার চার্জ পে করার সাথে সাথেই সুহি তার সার্ভিসটাকে ক্যান্সেল করে দেয়। এতে ম্যানেজার এসে জানতে চায় সে কেন সার্ভিসটা ক্যান্সেল করেছে, এতে কোম্পানির লস হচ্ছে। সুহি বলে, কাস্টমারের রাইট রয়েছে তাদের পছন্দ না হলে সার্ভিসটা ক্যান্সেল করার। তখন ম্যানেজার বলে, তোমার জন্য বাকি টিমের ক্ষতি হচ্ছে, ভালো না লাগলে কোম্পানি ছেড়ে দাও। সুহি বলে, আপনারা আমাদের দিয়ে চাকরের মতো কাজ করাচ্ছেন, তার উপর স্যালারি থেকে ইনসেনটিভ কেটে নিচ্ছেন, লজ্জা করে না আপনাদের? ম্যানেজার বলে, তোমার মতো গরিব সন্তানদের শুধু টাকারই প্রয়োজন। সুহি তখন রেগে গিয়ে ম্যানেজারের ওপর হাত তোলে। এতে কোম্পানি শাস্তিস্বরূপ তাকে 3 দিনের জন্য বিনা বেতনের ছুটি দেয়। সুহির বাবা মা ভাবে কোম্পানি সুহিকে এমনিই ছুটি দিয়েছে। সে এনার সাথে ক্যারাওকেতে আসে। তারা দুজন একসাথে ড্রিঙ্ক করে। দুজনই টায়ার্ড থাকায় রাস্তায় বসে পড়ে। এনা মাঝরাতে দেখতে পায় সুহির হাত থেকে রক্ত পড়ছে। আসলে সুহি ড্রাঙ্ক হয়ে কখন যে নিজের হাতটা কেটে ফেলেছে সেটা এনা বুঝতেই পারেনি। এনা সুহিকে হাসপাতালে নিয়ে আসে। হসপিটাল থেকে ফেরার সময় সুহি তার মাকে বলেছিল, মা, আমি জবটা ছেড়ে দিই। কিন্তু তার মা কোনো কথা বলে না। পরের দিন সে তার স্কুলে আসে টিচারের সাথে দেখা করতে। টিচার বলে, তুমি তোমার সিনিয়রের গায়ে কি করে হাত তুলতে পারলে? আমি নিজে গিয়ে তার সাথে কথা বলেছি, তোমাকে কাজে ফিরিয়ে নিতে রিকোয়েস্ট করেছি। তোমার জন্য স্কুলের রেপুটেশন খারাপ হবে। তোমার জন্য যদি তারা আমাদের আর কোনো স্টুডেন্টকে এক্সটার্ন হিসেবে না নেয়, তুমি তোমার সাথে তাদের ভবিষ্যৎটাও নষ্ট করে ফেলছো। এক্সটার্নশিপ তোমার এডুকেশনের একটা অংশ, তোমাকে সেটা ভালো করে করতে হবে। আমি তোমাকে ডিফারেন্ট ভেবেছিলাম। হয়তো তুমি একটু রাগী, কিন্তু নিজের কাজের প্রতি তুমি অনেক দায়িত্বশীল। আমার এখনো তোমার উপর ভরসা আছে। তুমি অফিসে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আবার তোমার কাজে মন দাও। সুহি টিচারের এই সব কথা শুনে তাকে আর কিচ্ছু বলতে পারে না। সে প্রচুর কান্না করে। এরপর সে এনা এবং ডংহোর সাথে আবার দেখা করে। এনার আজ একটা জব ইন্টারভিউ রয়েছে, তাই সে কিছুক্ষণ থেকেই সেখান থেকে চলে যায়। ডংহো জানায় তাকেও ফ্যাক্টরিতে যেতে হবে, কিন্তু ডংহো তাকে একটা ক্যাব বুক করে দিতে চায়। তবে সুহি জানায় তাকে সঙ্গ দিতে তাইজুন আসবে। ডংহো দেখতে পায় সুহি শুধুমাত্র একটা স্লিপার্স পরে এই বরফের মধ্যে বেরিয়েছে, তাই জন্যই সে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সুহি বলে সে একদম ঠিক আছে। ডংহো চলে যাওয়ার কিছুক্ষণ পর সুহি তাইজুনকে কল করে, কিন্তু তাইজুন কলটা রিসিভ করে না। সুহি এই জন্যই একটা রেস্টুরেন্টে আসে। 2টো বিয়ার অর্ডার করে সে একাই পান করে, আর এরপর সে একা একা হেঁটে চলে। হাঁটতে হাঁটতে সে একটা নদীর ধারে আসে। অনেকক্ষণ কিছু একটা চিন্তা করে, আর এরপরই স্নোফল শুরু হয়। সুহি নদীর দিকে এগিয়ে চলে, আর পরদিনই পুলিশ নদী থেকে সুহির বডিটাকে খুঁজে পায়। এই কেসটা ইনভেস্টিগেট করতেই আসে ডিটেকটিভ ইজিন। সুহির বাবা মা এসে তার বডি আইডেন্টিফাই করে, আর বডিটা দেখেই তারা দুজনই কান্নায় ভেঙে পড়ে। সুহির বাবা পুলিশকে বলে তারা পোস্টমর্টেম করাতে চায়, কারণ তারা কোনোভাবেই বিশ্বাস করে না সুহি সুইসাইড করতে পারে। ডিটেকটিভ ইজিন সুহির বাড়িতে আসে সে কোনো সুইসাইড নোট রেখে গেছে কিনা সেটা খুঁজতে, কিন্তু তার বাড়িতে কোনো এভিডেন্স পায় না। তাই ইজিন তার টিম নিয়ে সুহির অফিসে আসে। সে দেখতে পায় গত মাসে সুহি কোম্পানিতে প্রথম হয়েছিল। ইজিন তখন ম্যানেজারের কাছে জানতে চায় তাহলে কেন তাকে 3 দিনের জন্য আনপেইড ছুটি দেওয়া হয়েছিল। ম্যানেজার বলে তার সাথে আমার একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়েছিল। ইজিনের কোম্পানির ওপর সন্দেহ হয়। তখনই একজন এমপ্লয়ি এসে ইজিনকে বলে আমাদের আগের ম্যানেজারও সুইসাইড করেছিল,
আর তারপর থেকেই সুহি অন্যরকম হয়ে যায়। ইজিন ম্যানেজার লি এর কেসটি রিওপেন করে। তখন তারা একটা সুইসাইড নোট দেখতে পায়, যেখানে লি এক্সটার্নদের ওপর হয়ে যাওয়া শোষণ এবং মানসিক অত্যাচারের কথা উল্লেখ করেছিল। ইজিন জানতে চায় সুইসাইড নোটে এই কথাটা লেখার পরেও কি করে ম্যানেজার লি এর কেসটা ক্লোজ হয়ে যায়। তখন একজন ম্যানেজার লি এর ওয়াইফই এই কেসটিকে ক্লোজ করে দিয়েছে। ইজিন লি এর ওয়াইফের সাথে কথা বলতে আসে। সে জানতে চায়, আপনি কি ম্যানেজার লি এর সুইসাইড নোটের ব্যাপারে জানতেন? লি এর ওয়াইফ জানায় সে প্রথম সুইসাইড নোটের কথা শুনল। ইজিন বলে, আপনি কেসটা কেন ক্লোজ করেছিলেন? লি এর ওয়াইফ জানায়, তারা আমাকে ভয় দেখিয়েছিল। আমি কেসটা ক্লোজ না করলে তারা তাকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারক এবং জুয়ারি নাম দেবে। তখন ইজিন বলে, কিন্তু যদি আপনি কেসটাকে না তুলে নিতেন, যদি সেই ইনভেস্টিগেশনটা ঠিকঠাক হতো, তাহলে হয়তো আজ সুহি বেঁচে থাকতো। পরদিন ইজিন আসে ওই ডান্স স্টুডিওতে ইনভেস্টিগেট করতে। সেখানে স্টুডেন্টদের কাছে জানতে চায় সুহির সম্পর্কে। তারা জানায় সুহি অনেক ভালো ডান্স করত, এমনকি তাদের মধ্যে সবথেকে ভালো ডান্স সুহিই করত। ইজিন জানতে চায় সুহি কেন ডান্স শিখতে চেয়েছিল, তবে স্টুডেন্টরা এর কোনো জবাব দিতে পারে না। বলে হয়তো সে একজন কেপপ স্টার হতে চেয়েছিল। এখানে এসেও ইজিন সুহির সুইসাইডের কোনো কারণ খুঁজে পায় না। এরপর সে সুহির একজন কলিগের সাথে কথা বলতে আসে, যে কোম্পানি ছেড়ে দিয়েছে, অর্থাৎ ওই জংজি। সে জানায় সুহি ম্যানেজার লি মারা যাওয়ার পর কন্ট্রাক্টে সাইন করতে চাই। ইজিন জানতে পারে এই কন্ট্রাক্ট সম্পর্কে। যেই কন্ট্রাক্টে লেখা ছিল কোম্পানির কোনো এমপ্লয়ি মিস্টার লি এর মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলবে না, যেটা শুনে ইজিন খুবই অবাক হয়ে যায়। এরপর জংজি বলে ওই কন্ট্রাক্টটা সাইন করার পরেই সে পাগলের মতো কাজ করেছে, কিন্তু সে এত কাজ করার পরেও ঠিকমতো স্যালারি পেত না। অনেক এক্সটার্ন জব ছেড়ে দেওয়ার জন্যই কোম্পানি ইনসেন্টিভ দিত না। তারা সেই ইনসেন্টিভ দিতে 2 মাস দেরি করত। সে তখন ইজিনকে একটা টেক্সট দেখিয়ে বলে তাকে ওপর থেকে বলা হয়েছিল তারা যেন সুহির সুইসাইডের ব্যাপারে সাইলেন্ট থাকে। ইজিন জানতে চায় এত অসুবিধার পরেও কেন এক্সটার্নরা সেই জব ছেড়ে দিত না। তখন ওই মেয়েটি জানায় কোনো এক্সটার্ন যদি তাদের ট্রেনিং কমপ্লিট না করে স্কুলে ব্যাক করে, তাহলে তাদের রেড ট্যাগ দেওয়া হয়, যাদেরকে শাস্তিস্বরূপ টয়লেট পরিষ্কার করানো হয় যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো কোম্পানি তাদের হায়ার করছে। কারণ এক্সটার্ন কোম্পানিতে ভালো পারফরমেন্স না করলে এতে স্কুলের রেপুটেশন খারাপ হয়, নতুন স্টুডেন্টদের কাজের অপরচুনিটি কমে যায়। এই সব কথা শুনে ইজিন কিছুটা হতবাক হয়ে যায়। পরদিন সুহির বাবা পুলিশ স্টেশনে আসে। সে জানায় তার মেয়ে লেট নাইট অবধি কাজ করার পরেও তাকে কেন এত কম স্যালারি দেওয়া হতো। ইজিন বলে, সুহি যখন তার হাত কেটেছিল সে কি আপনাদের তখন কিছু বলেনি? কেন আপনারা তার কাছ থেকে জানতে চাননি সে কেন হাত কেটেছিল? সুহির বাবা জানায় সে তাদের কিচ্ছু জানায়নি। যদি সুহি আগে থেকে কোম্পানির ব্যাপারে বলতো, তাহলে আমি তাকে স্কুল আর কোম্পানি দুটোই ছেড়ে দিতে বলতাম। আমি কখনোই চাইতাম না যে আমার মেয়ে এমন অসুবিধার মধ্যে দিয়ে যাক। এই বলেই সুহির বাবা কান্নায় ভেঙে পড়ে। এরপর ইজিন তার টিম নিয়ে কোম্পানিতে আসে ইনভেস্টিগেশন করতে। ইজিন জানতে চায় সুহি প্রতিদিনই ওভারটাইম কাজ করেছে, কিন্তু আপনারা তার ইনসেন্টিভস এখনও পে করেননি। কোম্পানির লয়ার জানায় ইনসেন্টিভ 2 মাস পর পে করা হয়। ইজিন তখন বলে ম্যানেজার লি এর সুইসাইড নোটে তিনি বলেছিলেন ওয়ার্কারদের ইনসেন্টিভ হোল্ড করে রাখাটা আপনাদের এক ধরনের ইন্স্যুরেন্স। আপনারা এইভাবে নিজের ওয়ার্কারদের ধোকা দিচ্ছেন। আপনারা ইচ্ছে করে এক্সটার্নদের ইনসেন্টিভ লেট করে পে করছেন যেন তারা ইনসেন্টিভ ছাড়াই কোম্পানি ছেড়ে দেয়। তাছাড়া আপনারা ডবল কন্ট্রাক্ট করেছেন যেন সহজেই তাদেরকে রিপ্লেস করাতে পারেন। কোম্পানির লয়ার জানায় হয়তো তার ফ্যামিলি প্রবলেম ছিল, তাছাড়া সে টাকার প্রতি অবসেস ছিল। পার্সোনাল প্রবলেমের জন্য সুইসাইড করে আমাদেরকেই ভিলেন বানিয়ে গেছে সে। কোম্পানির ডিরেক্টর বলে প্রকৃতপক্ষে আমরাই ভিকটিম হয়েছি, তার জন্য আমার কোম্পানির রেপুটেশন খারাপ হচ্ছে। আমি তার স্কুলের ব্যাপারে লিগ্যাল স্টেপ নেব। ইজিন বলে আপনারা ম্যানেজার লি এর কেসটি এত তাড়াতাড়ি ক্লোজ কেন করলেন? তবে তারা কোনো জবাব দেয় না। এদিকে স্টেশনে ইজিনের চিফ এসে জানতে চায় সে কেন সুহির সুইসাইড কেসটি এখনো ক্লোজ করে দিচ্ছে না। এটা একটা সুইসাইড কেস, এখানে ইনভেস্টিগেশন করার মতো কিছুই নেই। ইজিন বলে কোম্পানি আর স্কুলের মধ্যে কিছু একটা হচ্ছে। তখনই সেই ডান্স ক্লাসের স্টুডেন্টরা সেখানে আসে আর তারা ইজিনকে একটা ডান্স ভিডিও দেয় যেখানে তাইজুন এবং সুহি একসাথে ডান্স করছিল। ইজিন দেখতে পায় তাইজুনও দারুণ ডান্স করে, কিন্তু জবের জন্য সেও তার ডান্স ছেড়ে দিয়েছে। এরপরই ইজিন এই কেসের ব্যাপারে এনার সাথে কথা বলতে আসে, তবে দেখতে পায় এনার ড্রিঙ্ক করে সেন্সলেস হয়ে আছে। সে তাকে হসপিটালে নিয়ে আসে, তার কাছে জানতে চায় সে কেন তার স্কুল ছেড়েছে। এনা বলে কারণ সে এক্সটার্ন হয়ে স্কুল থেকে তাকে এক্সটার্ন হয়ে কাজ করতে প্রেশারাইজড করা হচ্ছিল। এক্সটার্ন না হলে তাকে রেড ট্যাগ দিয়ে দেওয়া হতো, আর যেই অবস্থায় সে স্কুল কন্টিনিউ করতে চায়নি। ইজিন তাকে ড্রিঙ্ক করতে নিষেধ করে আর স্ট্রং থাকতে বলে। এরপর সে এনার কিছু ভ্লগ দেখে। সেখানে একটা ভিডিওতে দেখতে পায়
সুহি দুজন ছেলেকে তাদের নিয়ে বাজে কমেন্ট করায় সে ছেলে দুটোর সাথে লড়াই করছে। সে বুঝতে পারে সুহি একজন স্ট্রং মেয়ে ছিল, কিন্তু তার মতো একজন স্ট্রং মেয়ে কি করে সুইসাইড করতে পারে সেটা সে এখনো বুঝতে পারছে না। এরপর সে আসে স্কুল টিচারের সাথে কথা বলতে। টিচার জানায় সুইসাইড করার আগের দিন সুহি তার সাথে দেখা করেছিল, কিন্তু সুহি তাকে বলেনি। আমি ভেবেছিলাম সে কাজে ফিরতে চায়, কিন্তু সে যে এমন একটা ডিসিশন নেবে আমি কখনো ভাবিনি। তাছাড়া সে অনেক স্ট্রং ছিল, প্রতিবাদ করতে জানতো। এজিন বলে এটা আপনার কর্তব্য ছিল আপনার স্টুডেন্ট এক্সটার্নশিপে সব রকম সুবিধা পাচ্ছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা চেক করা। আপনি সুহির অসুবিধার কথা জেনে শুনে তাকে আবার কোম্পানিতে পাঠিয়েছিলেন। সেখানে 670 জন ওয়ার্কার ছিল, কিন্তু গত বছর তাদের মধ্যে 629 জন কোম্পানি ছেড়ে দিয়েছে। টিচার বলে আমাদের কোম্পানির সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, আমাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এজিন বলে এটা শুধু সুহির একার প্রবলেম না, আমি আপনার কারেন্ট এক্সটার্নসদের লিস্ট দেখতে চাই। সে দেখতে পায় কারেন্ট স্টুডেন্টদের সবাই নিম্নমানের ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশনে কাজ করছে। প্রিন্সিপাল বলে ভালো কোম্পানিগুলো আমাদের স্টুডেন্টদের নিতে চায় না, তাই যেখান থেকে অফার আসে আমি স্টুডেন্ট